প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। রবিবার আলাদা বিবৃতিতে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় দেশগুলো। দ্বিরাষ্ট্রনীতির উপর ভিত্তি করে ইসরায়েলের পাশে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় নিজেদের সমর্থনের কথা জানায় তারা। একই সঙ্গে তাদের স্বীকৃতি গাজায় প্যালেস্টিনিয়ানদের উপর যে হত্যাযজ্ঞ চলছে তা বন্ধে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা জানান দেশগুলোর নেতারা। প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে প্যালেস্টাইন কর্তৃপক্ষ। রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার তীব্র সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন, প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী বিশ্বের 1.5 শতাধিক দেশের সঙ্গে যুক্ত হলো কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী রাষ্ট্র। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে রবিবার এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি এবং দ্বিরাষ্ট্র নীতির ভিত্তিতে সংকট সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য এখন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিল ব্রিটেন। 108 বছর পর দেশটি এবার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি দিল। That the United Kingdom formally recognizes the state of Palestine. We recognized the state of Israel more than 75 years ago as a homeland for the Jewish people. Today, we join over 150 countries who recognize a Palestinian state also. দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়নের পক্ষে ছিল। এরই ধারাবাহিকতায় এবার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একই সঙ্গে গাজায় হামাসের কর্তৃত্ব থাকবে না বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলের যে আগ্রাসন চলছে তা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সঙ্গে দখলকৃত ওয়েস্ট ব্যাংকে অবৈধ ইহুদি বসতি নির্মাণের সমালোচনা করেন তিনি। পর্তুগালের পক্ষে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল। এই স্বীকৃতির মাধ্যমে গাজায় চলমান মানবিক সংকটে থাকা প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে লিসবন। স্বীকৃতির এই ঘোষণা গাজায় চলমান মানবিক বিপর্যয় থামাবে না। পর্তুগিজ সরকার বারবার জোরালোভাবে গাজা পরিস্থিতি ও সেখানকার বাসিন্দাদের বিতরণ করার নিন্দা জানিয়ে আসছে। রাষ্ট্র হিসাবে প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আখাবেকিয়ান শাহিন। তিনি বলেন, এই স্বীকৃতি প্রতীকী নয়, একে একটি বাস্তব ও অপরিবর্তনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন তিনি। এই স্বীকৃতি প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আরো কাছে নিয়ে যাবে বলেও আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। And this recognition is certainly not symbolic. It is a practical, tangible, irreversible step. তবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্বীকৃতি প্রদানকারী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্যালেস্টাইন বলে কোনো দেশ থাকবে না। 7 অক্টোবরের ভয়াবহ গণহত্যার পর যারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছেন তাদের জন্য আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বিরাট পুরস্কার দিচ্ছেন। আমাদের ভূমির কেন্দ্রস্থলে একটি সন্ত্রাসী রাষ্ট্র চাপিয়ে দেওয়ার সর্বশেষ প্রচেষ্টার জবাব আমেরিকা থেকে ফিরে আসার পরে দেওয়া হবে। সে পর্যন্ত অপেক্ষা করুন। প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ব্রিটেন। রবিবার লন্ডনের স্থানীয় সময় দুপুর 2টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। প্যালেস্টাইনে একটি কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি সরকারের লাগাতার বোমাবর্ষণ, দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ একেবারেই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছিল ব্রিটেন। 108 বছর পর দেশটি এবার প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি দিল। So today,
to revive the hope of peace and a two-state solution. I state clearly, আমি স্পষ্ট করে বলছি, শান্তি এবং দুই রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করার জন্য এখন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর আগে আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলাম, আজ আমরা অন্য শতাধিক দেশের সঙ্গে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছি। 5 years ago. মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান স্টারমার। তিনি বলেন, একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্রের কোনোটিই বর্তমানে নেই, কিন্তু ইসরায়েলি ও প্যালেস্টিনিয়ান জনগণের শান্তিপূর্ণ বসবাস ও উন্নত ভবিষ্যতের জন্য এটা জরুরি। একই সঙ্গে প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃতির পদক্ষেপ হামাসকে পুরস্কৃত করবে মর্মে ইসরায়েলের আশঙ্কাও উড়িয়ে দেন তিনি। So we are clear, this solution is not a reward for Hamas, because it means Hamas can have no future, no role in government, no role in security. ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, গাজায় মানবসৃষ্ট সংকট নতুন মাত্রায় পৌঁছেছে। খাবার ও পানি সংগ্রহ করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, যা সকলকে আতঙ্কিত করে। এর অবসান হওয়া উচিত। একই সাথে হামাসের নিন্দা জানিয়ে তিনি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতির নির্মাণ পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেন। হামাসের কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি সরকার সংঘাত বাড়িয়ে দিচ্ছে, ওয়েস্ট ব্যাংকে বসতি নির্মাণ দুই রাষ্ট্রের আশা কমিয়ে দিচ্ছে, কিন্তু আমরা আশার আলো নিভে যেতে দিতে পারি না। এই শান্তির জন্য আমরা বিশ্বের বিভিন্ন নেতার সাথে ঐকমত্য তৈরি করেছি। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে স্টারমার বলেন, প্যালেস্টাইন অথরিটির নেতৃত্বে দুই রাষ্ট্র সমাধানের আলোচনা এগিয়ে যাবে। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরুর আগ মুহূর্তে অস্ট্রেলিয়া এবং কানাডাও প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে। রবিবার উভয় দেশ পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইসরায়েলের নিন্দা জানান এবং প্যালেস্টিনিয়ান জনগণের বৈধ রাষ্ট্রে থাকার অধিকারের কথা তুলে ধরেন। এদিকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানের নিন্দা জানিয়েছে ইসরায়েল। 3 দেশের স্বীকৃতি ঘোষণার আসার পরই এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, প্যালেস্টাইন বলে কোনো দেশ থাকবে না। তিনি স্বীকৃতি দানকারী দেশগুলোর উদ্দেশ্যে বলেন, তারা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন। অক্টোবরের ভয়াবহ গণহত্যার পর প্যালেস্টাইনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়া নেতাদের জন্য আমার স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে বিরাট পুরস্কার দিচ্ছেন। আপনাদের জন্য আমার আরেকটি বার্তা হলো, এটা কখনোই ঘটবে না। প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সোমবার থেকে শুরু হচ্ছে 2 স্টেট সলিউশন কনফারেন্স। সম্মেলনে 10টিরও বেশি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান প্যালেস্টাইন অথরিটির পররাষ্ট্রমন্ত্রী ভারেচিন আবঘেকিয়ান শাহিন। তিনি বলেন, এটি অস্তিত্বগত হুমকির মুখে থাকা প্যালেস্টিনিয়ানদের কাছে একটি আশার বার্তা পাঠায়। Some 10 countries to recognize the state of Palestine, and this recognition is certainly not symbolic. It is a practical, tangible, irreversible step. একই সঙ্গে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে যাওয়া দেশগুলোর প্রতি কার্যকর রাষ্ট্র গঠনের জন্য পরবর্তী করণীয় হিসেবে অন্যান্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের উপর জোর দেন প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চয়তার প্রথম ধাপ উল্লেখ করে তিনি বলেন, স্বীকৃতির পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করে গাজার মানবিক করিডোরগুলো খুলে দিতে হবে। একই সাথে প্যালেস্টাইনের দূতাবাস খোলার আগে হামাসকে অবশ্যই জিম্মিদের মুক্তি দিতে হবে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের স্বীকৃতি পেতে যাচ্ছে প্যালেস্টাইন। রবিবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেবে ফ্রান্স। একে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ উল্লেখ করে ম্যাক্রো বলেন, এতে করে প্যালেস্টিনিয়ানদের জন্য একটি রাজনৈতিক সমাধানের পথ তৈরি হবে। হামাসকে মোকাবেলায় ইসরায়েলের সামরিক কৌশল ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, এটি একদিকে হামাসকে নতুন যোদ্ধা নিয়োগে সহায়তা করেছে, অন্যদিকে গাজার বেসামরিক বাসিন্দাদের হত্যা করে ইসরায়েলের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। তিনি মনে করেন, হামাসকে সামরিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার পাশাপাশি এ পরিস্থিতিতে ইসরায়েলকে একটি রাজনৈতিক সমাধান দিতে হবে। এ সময় ফ্রান্সকে ইহুদি বিরোধী আখ্যা দেওয়ায় আমেরিকার রাষ্ট্রদূত চার্লস কুশনারের সমালোচনা করেন ম্যাক্রো।
কুশনার অভিযোগ করেন, ফ্রান্সে ইহুদিদের ওপর হামলা ও উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা বেড়ে গেলেও এটি মোকাবেলায় ব্যর্থ হচ্ছে প্যারিস। এর জবাবে ম্যাক্রো বলেন, ইহুদিবাদ বিরোধিতা মোকাবেলা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাই ইসরায়েলের সঙ্গে দ্বিমত পোষণ করায় ফ্রান্সকে ইহুদিবাদ বিরোধী বলা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার আচরণকে আগ্রাসী বলে কঠোর সমালোচনা করেন ম্যাক্রো। একই সাথে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করে মস্কো ইউরোপের স্থিতিশীলতা নষ্ট করছে বলে অভিযোগ জানান তিনি। এ সময় রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চাপ বাড়ানো ও তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিভক্ত হয়ে পড়েছে ফ্রান্স ও ব্রিটেনের সাধারণ মানুষ। দুদেশেই এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে জোর আলোচনা ও সমালোচনা চলছে। ব্রিটেনের যেসব সাধারণ মানুষ এই সিদ্ধান্তের পক্ষে, তারা মনে করেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়াদের দাবি, প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ব্রিটেন আসলে সন্ত্রাসীদের পুরস্কৃত করার বন্দোবস্ত করল। লন্ডনের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পিটার প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা জানালেও তিনি মনে করেন স্টারমার প্রশাসনের এই সিদ্ধান্ত হামাসের জন্য লাভজনক। I think it's rewarding the terrorists myself. It's rewarding Hamas. I'm very sympathetic to the plight of the Palestinian people, but I don't think this is the way forward. মাইকেল অ্যাঙ্গাস নামে একটি অলাভজনক সংস্থার এই পরিচালক মনে করেন, মানুষ হিসাবে প্যালেস্টিনিয়ানদেরও যে নিজেদের একটি ঠিকানা থাকার অধিকার রয়েছে, এই সিদ্ধান্ত সেই অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রথম ধাপ। But I think this is the first step in actually acknowledging that those people have a right to have somewhere to call home and to live their lives. তবে এই সিদ্ধান্ত হামাসের জন্য লাভজনক, পুলিশ কর্মকর্তা পিটারের এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন তিনি। I don't think it's rewarding Hamas. I think it's acknowledging that there's a people here who are suffering the most awful genocide. ফ্রান্সের জুইশ ইনস্টিটিউটগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা CRIF এর প্রেসিডেন্ট ইয়োনাথান মনে করেন, স্পর্শকাতর সময় এমন সিদ্ধান্ত নিল ফ্রান্স। আমি মনে করি এই সিদ্ধান্তের ফলে ফ্রান্সের ইহুদিদের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে। সামনের দিনগুলো ইহুদিদের জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত নেওয়া ম্যাক্রো প্রশাসনের মোটেও উচিত হয়নি। আমি বিশ্বাস করি হামাস এখনো যথেষ্ট শক্তিশালী, তাদের কাছে এখনো অনেক জিম্মি আটক রয়েছে। এই অবস্থায় প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বিপজ্জনক প্রমাণ হতে পারে। দ্রুত চলমান সংঘাত নিরসনের পক্ষে আমি, তবে এই সিদ্ধান্ত আমাকে উদ্বিগ্ন করছে। তবে করিম নামে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারী বলছেন, দেরিতে হলেও ফ্রান্স এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ম্যাক্রো সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। এই সিদ্ধান্ত এত দেরিতে নেয় আমরা ফ্রান্সের সরকারকে দোষারোপ করতে পারি না। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমাদের মনে রাখতে হবে, ফ্রান্সের আগে আরও 147টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রেঞ্চ ইসরায়েলি প্রযোজক অ্যানি ওহায়ন বলছেন, স্বীকৃতি দেয়া না দেওয়ার চেয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে গণহত্যা থামাতে পদক্ষেপ নেওয়া বেশি জরুরি। এসব দুর্বল বিক্ষোভকারী এখানে চিৎকার করছে, একটি রাষ্ট্রের স্বীকৃতি চাইছে, আর ওদিকে প্যালেস্টিনিয়ানদের ওপর হত্যাযজ্ঞ চলছে। আমি মনে করি স্বীকৃতির চাইতেও এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, আর সেজন্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। অ্যানি মনে করেন, অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ প্যালেস্টিনিয়ানদের জীবন বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। স্বীকৃতির মতো আনুষ্ঠানিকতা পরেও করা যেতে পারে এবং তার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। আমেরিকার সাথে অর্থনৈতিক টানাপোড়েন চলমান অবস্থায় দেশীয় পণ্য ব্যবহার করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই আহ্বান জানান তিনি। মোদীর সমর্থকরা এরই মধ্যে দেশটিতে বেশ কিছু আমেরিকান পণ্য বর্জন শুরু করেছে। অন্যদিকে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী $350 বিলিয়ন আমেরিকায় বিনিয়োগ করলে অর্থনৈতিক সংকটে পড়বে তার দেশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকর হওয়া নতুন শুল্কের কারণে অর্থনৈতিকভাবে সবচেয়ে চাপে পড়া দেশগুলোর একটি ভারত। 50% অতিরিক্ত শুল্ক আরোপ করায় আমেরিকার সাথে দেশটির বাণিজ্য সম্পর্ক সংকুচিত হয়ে আসছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে বক্তৃতায় দেশবাসীকে ভারতীয় পণ্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বক্তৃতায় প্রতিদিন ব্যবহৃত পণ্যের মাঝে অধিকাংশ বিদেশি পণ্য থাকা বাদ দেওয়ার আহ্বান জানান মোদী। এ সময় ভারতে তৈরি পণ্য কেনা ও ব্যবহারের কথা বলেন তিনি। আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি, আমরা আসলে জানি না যে এগুলো আমাদের দেশের না। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত ভারতে তৈরি পণ্য কেনা। जो मेड इन इंडिया।
নরেন্দ্র মোদীর সমর্থকেরা এরই মধ্যে আমেরিকান ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন। বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেন, নিজেদের মানসম্পন্ন পণ্য ভারতের পরিচয়ে রূপান্তরিত হতে পারে এবং হতে পারে দেশের গর্ব। সেই লক্ষ্যেই কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। আমাদের ক্ষুদ্র শিল্পের পণ্যগুলো বৈশ্বিক মানদণ্ডে সেরা হতে হবে। পণ্যগুলো গর্বের সঙ্গে বিশ্বের প্রতিটি সেরা মানদণ্ড অতিক্রম করবে। আমাদের পণ্যের গুণগত মানই ভারতের পরিচয় হয়ে উঠতে হবে এবং ভারতের গৌরব বাড়াতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। অন্যদিকে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট লি জায়ে-মিউং বলেছেন, মুদ্রা বিনিময় ছাড়া আমেরিকার দাবি করা $350 বিলিয়ন বিনিয়োগ করলে অর্থনৈতিক সংকটে পড়বে সাউথ কোরিয়া। রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন লি জায়ে-মিউং। একটি মুদ্রা বিনিময় ছাড়া যদি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি করা $350 বিলিয়ন আমেরিকায় বিনিয়োগ করি, তাহলে সাউথ কোরিয়াকে অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়তে হবে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, বাণিজ্যিক চুক্তিগুলোর মাঝে যৌক্তিকতা থাকতে হবে। এ বিষয়ে প্রাথমিকভাবে লিখিত সম্মতি থাকলেও বিস্তারিত চুক্তির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যে মৌলিক যৌক্তিকতা থাকতে হবে এবং সে বিষয়ে এরই মধ্যে লিখিতভাবে সম্মত হয়েছি। তবে বাণিজ্যিক যৌক্তিকতা নিশ্চিত করে এমন বিস্তারিত চুক্তিতে পৌঁছানো এখন মূল কাজ, অথচ এটি আবার সবচেয়ে বড় বাধা। সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গেও প্রেসিডেন্ট লি জায়ে-মিউং বলেন, ইতিমধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানো হয়েছে। এই সময় নতুন বিনিয়োগ আরো কঠিন বলে মনে করেন তিনি। বহুদিনের দানা বাঁধা ক্ষোভের বিস্ফোরণ হয়েছে ফিলিপিন্সে। বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি চায় তারা। রবিবার দেশটির পাবলিক পার্কে জড়ো হয় হাজার হাজার মানুষ। সাধারণ মানুষের এই ক্ষোভের সূত্রপাত হয় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অব্যবস্থাপনাকে ঘিরে। প্রকল্পের বরাদ্দকৃত $9.54 বিলিয়ন পুরোটাই হয়েছে লুটপাট। বিপুল এই অর্থ পকেটে পুরেছে দেশটির রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদাররা। আন্দোলনে অংশগ্রহণ করে নিউ প্যাট্রিয়টিক অ্যালায়েন্স এর চেয়ারপারসন টেরি ক্যাসিনো বলেন, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বছরের পর বছর বন্যার শিকার হয়েছে দেশটির মানুষ। The people are very angry because they have been victims of flooding for all these years. And flooding has made their lives so difficult. ডেমোক্রেসি মনুমেন্ট সহ বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে রবিবার প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। আন্দোলনের সহিংসতা এড়াতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও সেনা সদস্য। তবে সেসব উপেক্ষা করেই জোরালো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দেশটির জনগণ। এক পর্যায়ে পুলিশের মতো সংঘর্ষ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সহিংসতার অভিযোগে এদিন 17 জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নিউ প্যাট্রিয়টিক অ্যালায়েন্সের সেক্রেটারি জেনারেল মং পালাটিনো জানান, তারা এখানে এসেছেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবিতে। We are here to demand action from the government. We are here to demand accountability against corrupt officials in the government. এদিকে পরিস্থিতি বেসামাল হওয়ায় বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। নির্দেশ দিয়েছেন অর্থলোপাটের ঘটনায় স্বাধীন তদন্তের, যদিও তাতে শান্ত হচ্ছে না জনতা। প্রেসিডেন্ট মার্কোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে দুজনই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তাদের। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে ফিলিপিন্স ভ্রমণের সতর্কতা জারি করেছে আমেরিকা ও অস্ট্রেলিয়া। রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে মেরু ভালুক গণনা কার্যক্রম সম্পন্ন করেছে দেশটির একদল গবেষক। চলতি মাসেই এই কার্যক্রমের কাজ শেষ করেছেন তারা। গণনাকারী দলের অন্যতম সদস্য গবেষক ইলিয়া চেরনুক জানান, প্রাথমিক ফলাফল অনুযায়ী ওই অঞ্চলে মেরু ভালুকের সংখ্যা স্থিতিশীল রয়েছে। আমাদের গণনায় 87টি ভালুকের অস্তিত্ব ধরা পড়েছে। আমরা ধরে নিতে পারি যে এই অঞ্চলে ভালুকের সংখ্যা 2023 সাল থেকেই স্থিতিশীল রয়েছে। গত 2 বছরের ফলাফলের সাথে এবারের প্রাথমিক ফলাফলের সামঞ্জস্য পাচ্ছি। গণনা কার্যক্রমের অংশ হিসেবে ভালুকগুলোকে ফাঁদ পেতে ধরার পর সেগুলো স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর নিয়মিত নজরদারির জন্য লাগানো হয় ট্র্যাকিং ডিভাইস। তবে এই প্রক্রিয়া এত সহজ নয়। ভালুকগুলো উগ্র স্বভাবের হয়। হেলিকপ্টারে চড়েই তাদের লক্ষ্য করে ট্র্যাঙ্কুইলাইজার ছোড়েন গবেষকরা। এরপর সেখানকার বন পরিবেশেই সম্পন্ন হয় সব পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা শেষে ভালুকগুলোর জ্ঞান যেন দ্রুত ফিরে আসে এবং জ্ঞান ফেরার পর যেন মাথা না ঘোরায় তা নিশ্চিতে দেয়া হয় বিশেষ প্রতিষেধক।
রুশ মিনিস্ট্রি অফ ন্যাচারাল রিসোর্সেসের কর্মকর্তা গবেষক ওলগা ক্রেভার বলেন, ভালুক সংরক্ষণের পদক্ষেপ নিরূপণ করা অত্যন্ত জরুরি। মেরু ভাল্লুক সংরক্ষণে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা ঠিক করতে এই প্রাণীগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে মেরু ভালুকের 4টি আলাদা প্রজাতি রয়েছে। তাদের সংখ্যা এবং তাদের জীবনধারণ পুরোপুরি ভিন্ন। রাশিয়ায় সাদা ভালুক নামে পরিচিত এই মেরু ভালুকগুলো আর্কটিক অঞ্চলের স্থানীয় প্রাণী। ভালুকের যতগুলো প্রজাতি রয়েছে তার মধ্যে আকৃতিতে এই ভালুকই সবচেয়ে বড়। ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ নেচার মেরু বা সাদা ভালুককে সংকটাপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এই মুহূর্তে এই ভালুকের সংখ্যা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো ভিন্ন ধরনের এক প্রতিযোগিতা। রবিবার সকালে প্যারিসের বিভিন্ন ক্যাফের শত শত ওয়েটার ট্রেতে করে কফি, পানি এবং একটি করে ক্রোসন নিয়ে হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন। প্যারিসের সংস্কৃতিতে ক্যাফেগুলোর গুরুত্বের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই অভিনব এই আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত ভিন্নধর্মী এই প্রতিযোগিতা উপভোগ করতে সেখানে জড়ো হন অসংখ্য মানুষ। বিশেষ এই প্রতিযোগিতার নিয়মটাও ছিল বেশ অদ্ভুত। ট্রে হাতে নিয়ে হাঁটার বদলে দৌড়ালে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হবে। পাশাপাশি ট্রেতে রাখা কফি, ক্রোসন এবং পানি কোনোভাবেই ফেলা যাবে না। এভাবে প্রতিযোগীদের প্রায় 2 মাইল পথ পাড়ি দিতে হয়েছে। ওরেগনের পোর্টল্যান্ড থেকে এই প্রতিযোগিতা দেখতে এসেছেন ক্যাথলিন ম্যাকনামারা এবং তার স্বামী রে বাইডেগেইন। ক্যাথলিন বলেন, ফ্রান্সের ঐতিহ্যের সাথে ওয়েটাররা নিবিড়ভাবে যুক্ত, তাই তিনি তাদের ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। We love the waiters. They're so Paris. They're so French. Yes, it's the essence of France, right? 25 বছর বয়সী প্রতিযোগী ভিক্টরিন ডেরুট মাত্র 9 মাস আগে প্যারিসে এসে ওয়েটার হিসেবে কাজ শুরু করেছেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আমি ভেবেছিলাম রেস্টুরেন্টে কাজ করে আমি আনন্দ পাবো। সেই ভাবনা থেকে এই খাতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে রেস্টুরেন্টে কাজ করছি। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা আসলে আমার নিজেকে চ্যালেঞ্জ জানানোর একটি অংশ। 27 বছর বয়সী গিবি নেমেত এবারে সবার আগে দৌড় শেষ করেছেন। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন করে আসছিলেন বলে জানান তিনি। আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই খুশি। আমি ভালো প্রস্তুতি নিয়েছিলাম, তাই আমি জিতেছি। তবে আমি একা নই, আমাদের ক্যাফের সবাই একসাথে প্রস্তুতি নিয়েছে। আমরা কার্ডিও করেছি, জিমে ঘাম ঝরিয়েছি। প্যারিসের ডেপুটি মেয়র নিকোলাস বোনেট উডলজ বলছেন, প্যারিসের মূল চালিকা শক্তি এই ক্যাফেগুলো। মানুষকে ক্যাফেগুলোর গুরুত্ব অনুধাবন করাতেই এক যুগ পর আবারও এই ক্যাফে রেসের আয়োজন করেছেন তারা। ক্যাফে আর রেস্টুরেন্টগুলোই আমাদের মূল চালিকা শক্তি, যা প্যারিসকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। সাংস্কৃতিক দিক থেকে তাই ক্যাফেগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আমরা বলতে পারি এই ওয়েটার আর ওয়েট্রেসরাই প্যারিসের প্রাণ। তাই ডেপুটি মেয়র হিসেবে আমি তাদের জন্য আবারও এই প্রতিযোগিতার আয়োজন করলাম। মেয়র নিকোলাস মনে করেন, শুধুমাত্র সংস্কৃতি নয়, প্যারিসের অর্থনীতির ক্ষেত্রেও এই ক্যাফে কর্মীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবেই এই আনন্দ আয়োজন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।